নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি সুব্রত কান্তি বিশ্বাস। আজকে ঠিক যেমনটা আপনারা সকাল সকাল দেখেছেন যে ইসলামপুর ট্রাক টার্মিনাস থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত সাইকেল মিছিল করে অভিনব প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আজকে ইসলামপুর বাস টার্মিনাসে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। যে বিক্ষোভ সমাবেশে এখন সরাসরি বক্তব্য রাখছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী কানাইলাল আগরওয়াল। আমরা সেই বক্তব্যটাই আমার সহপ্রতিনিধি সুব্রত কান্তি বিশ্বাসকে দেখানোর জন্য বলবো। ইসলামপুর, রামতলা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে এই বিক্ষোভ সমাবেশ হবে এবং প্রত্যেকটি ব্লকে এবং অঞ্চলে এই সমাবেশ আমরা এই 10 আর 11 দুদিন করছি। পেট্রোল ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার নিত্য নৈমিত্তিক ভাবে বাড়িয়ে চলেছে। আজকের দিনেও যে এখানে আমরা সমবেত হয়েছি, আজকের দিনেও পেট্রোলের দাম বাড়িয়েছে 35 পয়সা প্রতি লিটার, ডিজেলের দাম বাড়িয়েছে 26 পয়সা। এই জুলাই মাসে 7 বার স্লো পয়জনের মতো 7 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। জুন মাসে বাড়িয়েছিল 16 বার, মে মাসে বাড়িয়েছিল 16 বার। আজকে পেট্রোলের দাম 101 টাকার কাছাকাছি, ডিজেলের দাম 93 টাকার উপরে, গ্যাস 900 টাকার কাছাকাছি। 2014 আগে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন যখন পেট্রোলের দাম 60 টাকা, তখন স্মৃতি ইরানি, যিনি কয়েকদিন আগে পর্যন্ত টেক্সটাইল মন্ত্রী ছিলেন, কাপড়ের মন্ত্রী, গতকালই আমরা দেখলাম ওনার কাছে ওই মন্ত্রণালয়টা নিয়ে নেওয়া হয়েছে, ওনাকে বাল আর বিকাশ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যেটাতে ছিলেন আমাদের এখানকার সাংসদ দেবশ্রী চৌধুরী। তো সেই স্মৃতি ইরানি মনমোহন সিংকে চুরি পাঠিয়েছিলেন যে প্রধানমন্ত্রী মনমোহন সিং মহাশয়, আপনার ক্ষমতা নাই, আপনি পেট্রোল ডিজেলের দাম কমাতে পারেন, তার জন্য আমি যে চুরি আপনাকে পাঠাচ্ছি সেই চুরি আপনি পড়ুন। আজকে সেই স্মৃতি ইরানি কেন নরেন্দ্র মোদীকে চুরি পাঠাচ্ছে না? কেন পেট্রোলের দাম 101 টাকা? কেন ডিজেলের দাম 93 টাকার উপরে? মনমোহন সিং এর আমলে পেট্রোলের উপরে এক্সাইজ ডিউটি ছিল 9 টাকা 38 পয়সা। পেট্রোলের উপরে এক্সাইজ ডিউটি বলছি, যেটা উৎপাদন শুল্ক, সেই এখন এক্সাইজ ডিউটি হয়েছে 32 টাকা 90 পয়সা। আজকে পেট্রোল, ডিজেল, গ্যাসের উপরে দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার 3,71,000 কোটি টাকা জমা করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিংকে চিঠি লিখেছেন যে আপনারা পেট্রোল, ডিজেলের, গ্যাসের দাম কমান। কেন পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ে। আজকে আপনারা বাজারে দেখছেন সব জিনিসপত্রের দাম বাড়ছে। একটা সময় নরেন্দ্র মোদী মহাশয় বলতেন, বহুত हो गई महंगाई की मार, अब लाइए मोदी सरकार। মানুষ আনলো এই মোদী সরকারকে। কোথায় জিনিসপত্রের দাম কমলো ভাই? আজকে আমরা দেখেছি 8ই নভেম্বর 2016, আমরা কেউ ভুলবো না, ডিমনিটাইজেশন করেছিল। ডিমনিটাইজেশন 1000 টাকার 500 টাকার নোট বন্ধ। পরে আমরা দেখলাম আবার 2000 টাকার নোট চালু করলো। 1000 টাকা 500 টাকার নোট বন্ধ করতে গিয়ে মোদী ঘোষণা করেছিলেন যে যত কালো টাকা আছে সব বেরিয়ে আসবে, যত আতঙ্ক সৃষ্টি করছে যাদের কাছে যত 1000 আর 500 টাকার নোট আছে সব বেরিয়ে চলে আসবে। আজকে রিজার্ভ ব্যাংক ঘোষণা করছে যে কোনো কালো টাকা উদ্ধার হয়নি। 99.6% 1000 আর 500 টাকা ব্যাংকের
জিএসটি লাগালো, জিএসটি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটি লাগানোর পরে সাধারণ ব্যবসায়ীর অনেকের দোকানপাট বন্ধ হয়ে গেল, ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। করোনা কালে লকডাউন, হঠাৎ করে লকডাউন ঘোষণা। তার আগে কিন্তু বিদেশের ফ্লাইটগুলো বন্ধ করা হয়নি। ট্রাম্প নমস্তে ট্রাম্পকে নিয়ে এসে সমাবেশ করা হলো, উৎসব করা হলো দেশে। আর তারপরে যখন করোনা ছড়িয়ে পড়লো, তখন হঠাৎ করে বলা লকডাউন করে দাও। আজকে গোটা দেশে বিভিন্ন জায়গায় মজুর, কি করে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে। সব ট্রেন বন্ধ, সব বাস বন্ধ। কেউ হেঁটে হেঁটে আসছেন, কেউ সাইকেলে করে আসছেন, কেউ মোটর সাইকেল করে আসছেন, রাস্তায় মারা গেছেন। আজকে পরিযায়ী শ্রমিকের যে দুর্দশা হলো লকডাউনে, আমরা দেখেছি এই দ্বিতীয় ওয়েভে, করোনার দ্বিতীয় ওয়েভ। কয়েকদিন আগেই 2-3 দিন আগেই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকে সরিয়ে দিয়েছিলেন যে কোভিডে উনি কোনো কাজ করেননি। ভাই, কাজ করার সব কথা তো আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে দ্বিতীয় ওয়েভে কত লোক মারা গেছে কেউ হিসাব দিতে পারছে না। লাশগুলো ফেলে দেওয়া হয়েছে গঙ্গার জলে। হসপিটালে অক্সিজেন নেই, হসপিটালে বেড নেই, কোন ব্যবস্থাটা করা হয়নি কেন্দ্রীয় সরকারের। তারপরে বলছিল ভ্যাকসিনেশন আমরা কোথা থেকে দিব, আমাদের কাছে টাকা নেই ভ্যাকসিন দেওয়ার জন্য। রাজ্য সরকার নিজের টাকায় খরচা করে ভ্যাকসিনটা দেওয়ানোর ব্যবস্থা করলো। আজকে যখন সুপ্রিম কোর্ট বলল সবাইকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে, এখনো ভ্যাকসিন সাপ্লাই দিতে পারছে না। আমাদের এখানে ভ্যাকসিন দেওয়ার কথা, এখন আবার যেহেতু ভ্যাকসিনের সাপ্লাই নেই, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যত পর্যন্ত সব মানুষ ভ্যাকসিন না পাবে, করোনার যে আমাদের আশঙ্কা তৃতীয় ওয়েভে, সেই তৃতীয় ওয়েভকে আমরা আটকাতে পারবো না। আজকে 8 মাস ধরে কৃষক আন্দোলন করছে, 8 মাস ধরে দিল্লির সীমানে 8 মাস ধরে আন্দোলন করছে। কৃষকদের দাবি, আমাদের যে 3টা আইন আপনারা পাস করেছেন কৃষকের সুবিধার জন্য, সেই 3টা আইন আপনি প্রত্যাহার করুন। কেন আপনি তো বলছেন কৃষকের সুবিধার জন্য আইনগুলো করেছি। তো ভাই, কৃষকের সুবিধার জন্য আইনের দরকার নাই। আপনারা খালি ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইসটা করে দেন এমএসপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন एमएसपी था, एमएसपी है, एमएसपी रहेगा। अरे भाई, इसी का तो खाली कानून बनाइए आप, एमएसपी लगा दीजिए। किसान যে ফসলটা তৈরি করে তার জন্য মিনিমাম সাপোর্ট প্রাইসটা পায়। আজকে আদানি বড় বড় গোডাউন তৈরি করে রেখেছে। আজকে ইসিআই উঠিয়ে দেওয়া হলো, যত ইচ্ছা আপনি ফসল জমা করেন, আপনার উপরে কোনো আইন থাকবে না। আজকে আদানি বড় বড় গোডাউন করেছে, সেখানে যখন ফসল উঠবে কৃষকদের সঙ্গে কন্ট্যাক্ট করে ফসলটা উঠিয়ে নিজের গোডাউনে রাখবে, আর তারপরে ওটাকে বেশি দামে বিক্রি করবে। তাতে গোটা দেশের মানুষ এই সরকারকে এনে আজকে আতঙ্কিত হয়ে গেছে যে এরপরে কে কি করবে এই সরকার। রাজনীতির একটা ধর্ম থাকে, আপনি বিভিন্ন দল থেকে আপনি নির্বাচিত হবে, নির্বাচিত হয়ে আপনি সবার জন্য কাজ করবেন। কিন্তু এই সরকারের রাজনীতির ধর্ম নেই, ধর্মের রাজনীতি করছে এই সরকার। আর ধর্মের রাজনীতি করতে গিয়ে কোন কাজের দরকার নেই, কোন মানুষের কাজ করতে হবে না, শুধু মানুষকে ভাগাভাগি করে রাখো, যেন মানুষ আন্দোলনটা না করতে পারে। মানুষ খালি নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকুক, এই একটা বুদ্ধি করে, এই একটা ভিত্তির উপরে এই দেশটা চালাচ্ছে। 2014 আগে যে কথাগুলি বলেছিল সেটা একটাও রাখেনি। বিভিন্ন বক্তারা বলে গেছেন 15 লক্ষ টাকা দেয়নি,
2 কোটি চাকরিও দেয়নি। আবার 2019-এ যখনই ভোট আসলো, ওই পুলওয়ামা আর বালাকোট, ওই খালি পুলওয়ামা আর বালাকোট করে গোটা देशेर ভোটটা নিয়ে নিল। बोले देश के लिए वोट है, देश के लिए वोट है। अरे इसके पहले क्या देश के लिए वोट नहीं होता था? आज देश के लिए ভোট করতে বলছে এলআইসিটা বেচে দাও, देश के लिए ভোট নিতে গিয়ে বলছে এয়ারপোর্ট গুলো বেচে দাও, রেল বেচে দাও। আরে দেশের সম্পত্তি বিক্রি করার জন্য কি देश के लिए ভোট ছিল? দেশের সম্পত্তি নষ্ট করো না। বাবার যদি তৈরি করা সম্পত্তি কোনো বেটা যদি বিক্রি করে, তাকে কুরঙ্গার বলে সমাজে। যে বেটাটা কুরঙ্গার আছে, যে বাপের যে 10 বিঘা জমি ছিল সেটাই বিক্রি করছে, তো ভাই দেশের সম্পত্তি আমরা বিক্রি করতে দেব না। কয়েকদিন আগে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে এরকম একটা পরিস্থিতি হয়ে গেল যে সরকার ক্ষমতায় চলে আসছে বিজেপি। নরেন্দ্র মোদী বারবার এই পশ্চিম বাংলায় আসছে। মনে হচ্ছে উনি যদি জিতে যান পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে। খালি প্লেনে করে পশ্চিম বাংলা, 8 বারে নির্বাচন। আজকে কি হলো ফলাফলটা? কোথায় বিজেপি? কোথায় যে বিজেপি বলছিল আমরা ক্ষমতায় আসবো, কোথায় ক্ষমতায় ভাই? একটা জিনিস বিশ্বাস করো, পশ্চিম বাংলায় জাতপাতের রাজনীতিতে ক্ষমতায় আসতে পারবে না। কাজ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন। আজকে 2011 থেকে এখন পর্যন্ত এতগুলো প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প কেউ পাচ্ছে না বলেন। সেই যেই দলই করেন না কেন, বা আপনি যেই দলের যেই জাতেরই লোক হোক না কেন, আপনি কি কন্যাশ্রী পাচ্ছেন না? আপনারা এই রূপশ্রী পাচ্ছেন না? আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন না? কোন প্রকল্পটা কি জাতপাতের ভিত্তিতে বা দলের ভিত্তিতে আছে বলুন? সব প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন। কয়েকদিন আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ছাত্রদের পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, তার গ্যারান্টার হল রাজ্য সরকার, যেন ছাত্ররা নিজেরা পড়াশোনাটা করতে পারে। আমার কাছে অনেকেই আসতে বলতেন, আমার মেয়েকে আমি নার্সিং ট্রেনিং করাবো, দাদা 5 লক্ষ টাকা লাগবে। টাকা তো আমার কাছে নেই। আমার ছেলে অমুক ইনস্টিটিউটে ক্যারিয়ার বিল্ডিং কোর্স করছে, টাকা লাগবে, আমাদের কাছে তো টাকা নেই। এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ ছাত্র পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। যে কৃষি ঋণ ছিল 5,000 টাকা, সেই কৃষি সাবসিডি হয়ে গেল 10,000 টাকা করে প্রত্যেকটা কৃষক পাচ্ছে। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারাই আমার এই বক্তব্য শুনছেন, একটাই অনুরোধ করব যে জাতপাতের রাজনীতিকে আপনারা তিলাঞ্জলি দেন। যেই সরকার জাতপাতের উপরে ভিত্তি করে ক্ষমতায় আসে, আমি বলবো সেই সরকার গণতন্ত্র মানে না। যদি গণতন্ত্র যদি মানে মানুষ ভোটে, যেই সরকার ভালো কাজ করবে তাকে ভোট দেবে, এটাই তো গণতন্ত্রের ভিত্তি। প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন হয়। এই নির্বাচনে যেই সরকার ভালো কাজ করবে সেই সরকার আবার ক্ষমতায় আসবে। তো কেন ভাই এই জাতপাতের রাজনীতি? 2015 সালে আমরা 2014-তে লোকসভা নির্বাচনে 2014 থেকে 2019 এখানে সেলিম সাহেব জিতেছিলেন। 2019 থেকে দেবশ্রী চৌধুরী, আমরা আপনারা এখানে অনেকে আছেন যারা দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছিলেন। জিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। 2-3 দিন আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই কাজকর্ম করে না বলে। জানি না এটা আমাদের কাছে আনন্দের না দুঃখের ব্যাপার। কেননা যদি উনি থাকতেন হয়তো কিছু কাজ করতেন। আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনাদের এখানকার সাংসদ থেকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল, তখন আমি বলেছিলাম যে আমাদের থাকলেও বা কি ছিল, সরিয়ে দিলেই বা কি হবে? কেন যে থাকলে ছিল 2 বছর তো আমরা কোনো কাজ দেখিনি ওনার।
আজকে তো এখান থেকে ভোটটা দেওয়া হয়েছিল দেবশ্রী চৌধুরীকে ওই জাতপাতের উপরে ভিত্তি করে। 2019 লোকসভা নির্বাচনে যে নির্বাচনে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন সেই নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম লোকসভায়। ইসলামপুর পৌরসভায় যেহেতু আজকে আমরা এই সমাবেশটা করছি, ইসলামপুর পৌরসভার ফলাফল ছিল 1 নম্বরে দেবশ্রী চৌধুরী, 2 নম্বরে মোহাম্মদ সেলিম আর 3 নম্বরে আমি ছিলাম। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, ভোটটা নিজের জায়গায় আছে। তারপরেও আজ পর্যন্ত ইসলামপুর পৌরসভায় বসে আমি একটা লোকেরও কাজ করিনি, এরকম একটা নজির আপনারা দেখাতে পারবেন না। এটাই হলো রাজনীতির ধর্ম। কিসের ভাই ধর্মকে নিয়ে রাজনীতি? আরে মানুষের কাজ করো। আজকে 2014 থেকে 2021 7.5 বছরে কি কাজটা করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে? 2014 আগে তো অনেক বড় বড় কথা আপনারা এখন ফেসবুকে দেখতে পারবেন। এখন মানুষকে ভুলালেও ভুলবে না। 2014 আগে বক্তব্যগুলো শুনতে পারবেন ফেসবুকে। কত বড় বড় কথা বলেছিলেন এই বিজেপি ক্ষমতায় আসার আগে। 2021 এই জুলাই মাস পড়লো, কাজ করার মধ্যে এই যেগুলা বললাম, ডিজেল পেট্রোলের দাম বাড়ানো, এই কাজগুলা করে তো খুব সহজে দাম বাড়িয়ে দেওয়া যায়। ঘোষণা করতে থাকেন, দাম বাড়তে থাকলো, আর কেন্দ্রীয় সরকারের ফান্ডে টাকা জমা করতে থাকেন। ভাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাসের ভাড়া পর্যন্ত বাড়তে দিচ্ছে না। ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, বাসের ভাড়া বাড়া দরকার, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হবে এই জিনিসটা জেনে বলছেন না এখনই দাম ভাড়া বাড়ানোর দরকার নেই। এই সেন্সটা কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের নেই যে আজকে এই কোভিডের সময় মানুষের আয় কমে গেছে, মানুষ কাজ পাচ্ছে না, দোকানপাটে বিক্রি হচ্ছে না, তখন আমি কেন এই পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়াবো? এই বিবেকটা ওনার নেই। কেন উনি এটা ধরে বসে আছেন যে আমাকে তো মানুষ ভোট দেবে ধর্মের ভিত্তিতে, আমি কাজ করলেও ভোট পাবো, কাজ না করলেও ভোট পাবো। তো ভাই মানুষকে বারবার বোকা বানানো যায় না। 2024 আর বেশি দূরে নেই। গোটা দেশ মেনে নিয়েছে যে বিরোধীতে একমাত্র বিরোধী সুর যদি কেউ তুলে থাকে সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মোদী যে কাজী মোদী দেশের ক্ষতিও করেছেন, তার প্রতিবাদ করেছেন, তারই নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নির্দেশে আজকে আমরা এই সমাবেশে সবাই মিলিত হয়েছি। আপনারা যারা পৌরসভাতে এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসছেন তাদেরকে একটাই কথা বলবো, আপনারা নিজের নিজের ওয়ার্ডেও আগামীকাল 1টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চায় এই ব্যাপারটা আমরা যেন বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি। যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলে জিনিসপত্রের দাম বাড়ছে। আজকে গ্যাসের দাম 900 টাকা পা, উজ্জ্বলা গ্যাসে বিনা পয়সায় গ্যাস কানেকশন, কিন্তু 900 টাকা তো গ্যাস সিলিন্ডারের দাম ভাই, পাবে কোথায় সাধারণ মানুষ? গরিব লোক 900 টাকা। এখন তারা চিন্তা করছে আবার হয়তো ওই উন্নয়নে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আপনারা আগামীতেই পৌরসভা নির্বাচন নিশ্চিন্ত থাকুন, আমরা আবার এই পৌরসভায় ক্ষমতায় আসবো। বিজেপি যত বড় কথা বলতে থাকেন কেন, ওরা ধরে নিচ্ছে যেহেতু আমরা শহরাঞ্চলে ভোট পেয়েছি বলেই শহর পৌরসভা ওয়ার্ডে জিতে যাব। ভাই পৌরসভা ওয়ার্ডে তোমরা জিততে পারবে না। কেন, কোন কাজটা তোমরা করেছো ভাই? আজকে কোন লোকের বিপদে তোমরা দাঁড়াও ভাই? কেউ দাঁড়ায় না, কাউকে খুঁজে পাবেন না। ওরা বলে কাজ আপনারা করুন না, যারা তৃণমূল করেন তারাই কাজ করুন, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোট দিয়ে দেব। এত সহজ না ভাই। ভগবান মানুষকে বুদ্ধি দিয়েছে, আর বারবার ঘুঘু ধান খায় না, একবার হয়ে গেছে। নিশ্চিন্ত থাকুন, আগামী পৌরসভা নির্বাচনে আমরা জিতবো। আর 2024 নির্বাচনে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে চুল আমরা করবই। এই বলে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন মঞ্চে বা আমার সামনে যারা বসে আছেন
সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা এতক্ষণ বক্তব্য শুনছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌর প্রশাসক কানাইলাল আগারওয়ালার বক্তব্য ইসলামপুর বাস টার্মিনাস থেকে সরাসরি। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি সুব্রত কান্তি বিশ্বাস এবং শ্রীকান্ত দাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য।